মেয়ের বিয়ের আগের দিন মা পালিয়ে যায়। এই ঘটনার রেশ ধরে পাত্রপক্ষ বিয়ে ভেঙে দেয়। ব্যাঙ্গালোর নিয়ে বিয়ের সমস্ত আয়োজন করেছেন লতার অর্থাৎ পাত্রীর বাবা। শেষ মুহূর্তে এসে লতার মা এমন কাণ্ড করে বসবে সেটা খুনাক্ষরও টের পায়নি লতার বাবা। গতকাল রাতে লতার মায়ের নিখোঁজ হওয়ার খবরটা শুনে মানসিকভাবে ভেঙে পড়ল। নিজেকে সবার সামনে শক্ত রাখার চেষ্টা করেছেন। রাতটা শেষ হলে লতার বিয়ে। সেই বিয়ের কথা ভেবে, নিজের মেয়ের সুন্দর ভবিষ্যতের কথা ভেবে তাকে নিজেকে শক্ত রাখতে হয়। তবে শেষ রক্ষা হলো না। আত্মীয়ের মাঝ দিয়ে কেউ একজন পাত্রপক্ষের মাঝে ছড়িয়ে দিয়েছে লতার মা পালিয়ে গেছে। এই কথা কানে যেতে পাত্রের বাবা কাজীকে বিয়ে পড়াতে বারণ করে দেয়। কাজী জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতে, পাত্রের বাবার দিকে তাকাতে সে বলে ওঠে, রাত পোহালে মেয়ের বিয়ে। এই কথাটা না ভেবে যে মেয়ের মা পালিয়ে যেতে পারে সেই মায়ের মেয়ে কত ভালো হবে। এমন একটি পরিবারের সাথে আমি আমার ছেলের বিয়ে দিব না। মুহূর্তের মাঝে বিয়ে বাড়িতে শোরগোল বেঁধে গেল। লতার বাবা পাত্রের বাবার কাছে অনুরোধ করে বলে, বেয়াইমশাই, দয়া করে এই বিয়ে ভাঙবেন না। দেখুন, লতার মা নিখোঁজ, সে কারো সাথে পালিয়ে যায়নি। আমরা তাকে খোঁজার চেষ্টা করছি। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন আপনি? আপনার স্ত্রী নিখোঁজ নাকি তার মেয়ের প্রাইভেট টিচারের সাথে পালিয়ে গেছে? শুনুন মশাই, আপনি এখন মিথ্যা বলে ঘটনা আড়াল করতে পারবেন না। পাত্রের বাবা অত্যন্ত কঠিন গলায় কথাটি বলেন। তার কথা শুনে লতার বাবা অনেকটা নরম এবং মিনমিনে গলায় বলল, আমার মেয়ে খুব ভালো। তার মা না হয় একটি ভুল করেছে। আপনি দয়া করে মায়ের ভুলের শাস্তি মেয়েকে দিবেন না। হ্যাঁ, আপনার মেয়ে কত ভালো হবে সেটা আমি ভালোই বুঝতে পারছি। একটা কথা আছে জানেন, মায়ের গুণে মেয়ে। যার মায়ের নাই চরিত্র তার মেয়ের কতই বা থাকবে চরিত্র। পাত্রের বাবার কথার সাথে সম্মতি জানালেন কিছু মুরব্বীরা। মানুষজন লতার মা এবং পরিবার নিয়ে খুবই বাজে কথা বলতে শুরু করে। একজন তো বলে উঠল, জামাই সারাদিন অফিসে কাটায় আর সে বাড়িতে বসে মেয়ে শিক্ষকের সাথে ফষ্টিনষ্টি করে বেড়ায়। আমরা এসব আগেই সন্দেহ করেছিলাম। নয়তো ঘন্টার পর ঘন্টা ওই ছেলে এই বাড়িতে কি করত? শুধুমাত্র মেয়েকে পড়াতে আসতো? যা বলেছ, মেয়েটাকেও তো দেখি পাড়ার ছেলেদের সাথে রং ঢং করে কথা বলতে। ছি, কি নির্লজ্জ! নিশ্চিত মায়ের দেখা দেখি মেয়েটাও বিগড়ে গেছে। এই কথাটি কানে যেতে লতার বাবা হতভম্ব হয়ে গেলেন। সুযোগ পেয়ে মানুষ এখন নানা কথা বানাচ্ছে। যা দেখেছে সেটা তো আছে, সেই সঙ্গে আরও অনেক কিছু বানিয়ে ঘটনা সুন্দরভাবে সাজাচ্ছে। এসবের মাঝে পাত্র বসে বসে ভাবছিল তার বসা থেকে ওঠা উচিত কিনা। তার ভাবনার মাঝে তার বাবা রাগী গলায় বলল, শাওন, তুমি এখনো উঠছো না কেন? আমি বললাম না এই বিয়ে হবে না? বাবার মুখে এমন কথা শুনে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো শাওন। পাত্রপক্ষ চলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে বুঝতে পেরে নিজের সমস্ত আত্মসম্মান বিসর্জন দিয়ে লতার বাবা পাত্রের বাবার সামনে হাত জোর করে দাঁড়ায়। অনেকটা অনুরোধের গলায় বলে, আমার মেয়ের কপালটা এভাবে পুড়ে যাবেন না। আপনারা চলে গেলে এই সমাজে আমার মেয়ের ঠাঁই হবে না। বিনা দোষে আমার মেয়েটাকে সবাই দোষারোপ করে যাবে। বিয়ে ভাঙা মেয়েকে যে কেউ বিয়ে করতে চায় না। এভাবে আমার মেয়ের সঙ্গে অবিচার করবেন না, দয়া করুন। লতার বাবার সমস্ত অনুরোধকে এড়িয়ে গিয়ে পাত্রপক্ষ চলে যায়। লতার বাবা অসহায় চোখে এসব দেখে। লতা দূরে দাঁড়িয়ে বাবার অসহায়ত্ব, লোকজনের নোংরা কথা, পাত্রপক্ষে চলে যাওয়া দেখতে থাকে। তার চোখে পানি, তবে সে বুঝতে পারছে না এই পানি সে কার জন্য অপচয় করছে। নিজের অসহায় বাবা, নিজের পালিয়ে যাওয়া মা, নাকি বিয়ে ভেঙে চলে যাওয়া পাত্রের জন্য? হয়তো সবকিছু মিলিয়েই তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। ধীরে ধীরে বিয়ে বাড়ির শোরগোল কমে যায়। সমস্ত আত্মীয় স্বজন চলে যায়। যাবার সময় অবশ্য সান্ত্বনার নামে দু একটি কথা ইঙ্গিত দিয়ে শুনিয়ে যাচ্ছে। এই তো মাত্র এক ফুফু লতাকে সান্ত্বনা দেওয়ার নামে বলে, মা, কষ্ট পেও না। যদিও তোমার মায়ের এই নষ্টামি, তোমার বিয়ে ভাঙার কথা শুনে কেউ তোমাকে বিয়ে করতে চাইবে না, তবে চিন্তা করো না,
একটা সময় পর পাত্র পেয়ে যাবে। হয়তো সে একটু বয়স্ক বা আগে দুই একটা বিয়ে আছে এমন হবে, তবুও তোমার বিয়ে হবে। অন্যদিকে আত্মীয়রা এমন সান্ত্বনা দিয়েই শুধু শান্ত হচ্ছে না, তারা যাবার আগে বিয়েবাড়ির খাবার সবাই ভাগাভাগি করে নিয়ে যাচ্ছে। কেউ কেউ খাবারের ভাগ নিয়ে তর্ক করছে। এরা এতটাই অমানবিক যে ঋণগ্রস্ত অসহায় বাবার চোখের পানি কিংবা বিয়ে ভেঙে যাওয়া লতার নীরব আর্তনাদ দেখেও দেখছে না। অবশ্য সবাই অমানবিক নয়। যাদের মাঝে ন্যূনতম মানবিকতা রয়েছে তারা লতা এবং তার বাবাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে, সেই সাথে ভরসাও দিচ্ছে, বলছে সব ঠিক হয়ে যাবে। এক পর্যায়ে লতা এবং বাবা মুখোমুখি হয়। এতক্ষণ দুজন দুই স্থানে বসে কান্না করছিল, অতঃপর দুজন মুখোমুখি হয়। মেয়ের সামনে দাঁড়িয়ে বাবা নিজেকে সামলাতে পারল না। সে লতাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয়। বাবার কান্নার শব্দ লতাকেও ভেতর থেকে ভেঙে চুরে শেষ করে দেয়। এতক্ষণ অবধি নীরবে কান্না করল, এবার সে নীরব কান্না করে না। বাবার সঙ্গ পেয়ে সেও হাউমাউ করে কান্না করে দেয়। লতা কান্নারত অবস্থায় বলে, বাবা, আমাদের সাথে এটাই কেন হলো? বলো না বাবা, আমাদের সাথে এটা হওয়ার ছিল। কেন হলো এমনটা? সব আমার দোষ মারে। আমি তোর মাকে বোধহয় আমার ভালোবাসা উপলব্ধি করাতে পারিনি, তাই তো আজ এত বছর পর তার অন্য কারো ভালোবাসার প্রয়োজন পড়ল। সব আমারই দোষ। বাবাও নিজেকে সামলাতে না পেরে বিলাপ বকতে শুরু করে। বাবা একটু থেমে আবারও বলে, আমার জন্য তোর বিয়েটা ভেঙে গেল। আমি তোর বিয়েটা ভেঙে যাওয়া থেকে আটকাতে পারলাম না। আমি তাদের ভালোভাবে বোঝাতে পারিনি, তাই তো তারা বিয়ে ভেঙে চলে গেছে। সব আমার দোষে, আমার ভুলে হয়েছে। বাবা এবং মেয়ে একে অপরকে জড়িয়ে এভাবেই বিলাপ বকতে থাকে। সেই সাথে অঝরে কান্না তো আছে। লতার মা এমনটা না করলেও পারত। মেয়ের বিয়ে রেখে পালিয়ে গেছে, পালিয়ে গিয়েও শান্ত হয়নি। তাকে নিখোঁজ বলে পরিস্থিতি সামলানোর সুযোগও দেয়নি। পালিয়ে গিয়ে আবার লতার এবং তার বাবার মোবাইলে মেসেজ করে সেই খবর জানিয়ে দিয়েছে। সেই সাথে ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয়কেও জানিয়েছে, যাদের মাধ্যমে এভাবে ঘটনাটি ছড়িয়ে গেছে। লতার মায়ের পালিয়ে যাওয়ার 2 দিন হলো। লতার বাবা তাকে খোঁজার চেষ্টাও করেনি। যেই মানুষটি পরিবারের মান সম্মান ভুলে মেয়ের কথা না ভেবে পালিয়ে যেতে পারে, সেই মানুষটির কথা ভেবে লতার বাবা সময় নষ্ট করতে চায় না। তিনি এখন নিজের মেয়েকে নিয়ে ভাবতে চান। তার মন থেকে এই পরিস্থিতির রেশ দূর করতে চান। বিষয়টি শুধু এটাই নয়, আসলে লতার বাবা অভিমানেও লতার মাকে খোঁজার চেষ্টা করছে না। যে মানুষটা তাকে এভাবে ছেড়ে চলে গেল, তার ভালোবাসাকে মিথ্যা প্রমাণ করে অন্য একজনের হাত ধরল, তার প্রতি অভিমান হবে না তো কি হবে? তবে ঘটনা বদলে যায় তখন, যখন 2 দিন পর লতার মায়ের রক্তাক্ত মৃতদেহ পুলিশ খুঁজে পায়। লতাদের বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে একটি পুকুর পাড়ে তার মৃতদেহ পাওয়া যায়। কেউ মাটি চাপা দিয়ে রেখে গিয়েছিল, তবে গতকাল রাতে বৃষ্টি হওয়ায় মাটি নরম হয়ে যায়। সেখানে বাচ্চারা খেলা করতে গিয়ে মৃতদেহের হাত দেখতে পায়। বাচ্চারা ভয়ে বাড়ি চলে গেলে স্থানীয়রা পুলিশ খবর দেয়। পুলিশের কাছ থেকে এমন একটি খবর পেয়ে লতা এবং তার বাবা দুজনই হতভম্ব হয়ে যায়। দুজনই জিজ্ঞাসা দৃষ্টিতে একে অপরের দিকে তাকায়, যার অর্থ, তবে কি আমরা ভুল ভাবছিলাম? লতার মায়ের মৃতদেহ ময়নাতদন্ত শেষে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। মায়ের মৃতদেহের সামনে লতা মা বলে চিৎকার দিয়ে বসে পড়ে। সে আর নিজেকে সামলাতে পারে না, হাউমাউ করে কান্না করে দেয়। লতা কান্নার মাঝেও শুনতে পায় আশেপাশের মানুষ এখনও তার মাকে বাজে কথা বলছে। কেউ কেউ বলছে গিয়েছিল ভাতার ধরে, কিন্তু সে রাখেনি। হয়তো খেয়ে ছেড়ে দেওয়া তার উদ্দেশ্য ছিল, সেজন্যই এমন করেছে। মানুষের এই বাজে কথা যে বন্ধ হওয়ার নয়, সেটা বুঝতে পেরে লতা আরো ভেঙে পড়ে। দূরে এক কোণে লতার বাবা অসহায়ের মতো বসে আছে।
গ্রীষ্মের এক দুপুরে লতা কান্নারত অবস্থায় বলে, মা আমি কোচিং আর পড়তে চাই না। লতার মা এই কথা শুনে বেশ অবাক হয়। বিস্ময়ের গলায় বলে, কেন? রাস্তা দিয়ে যাবার সময় বাজে ছেলেরা বিরক্ত করে। তাছাড়া কোচিং থেকে বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে যায়। আমি একা বাড়ি ফিরতে ভীষণ ভয় পাই। লতার মুখে এই কথা শুনে তার মা তাকে কোচিং যেতে বারণ করে। পরবর্তী দিনই খোঁজ নিয়ে দেখে রাতুল মাস্টার নামে একজন ভীষণ ভালো পড়ায়। তার চারিত্রিক দিকও ভালোই শুনল। তাই বিনা সন্দেহে লতার বাবাকে বলে তার মা রাতুল মাস্টারকে বাসায় এসে লতাকে প্রাইভেট পড়াতে বলে দেয়। রাতুলও রাজি হয়ে যায়। রাতুল যখন প্রথম লতাকে এসে বাড়িতে পড়াতে আসে, তখন থেকে তার আচরণ, তার পড়ানো সবটাই ভালো ছিল, যা অনায়াসে লতা এবং লতার মায়ের পছন্দ হয়ে যায়। রাতুল কিছুটা রসিক মানুষ ছিল, সেজন্য পড়ার শেষে সুযোগ পেলেই লতার মায়ের সঙ্গে গল্প করত। সব কিছুই ভালো যাচ্ছিল। একদিন পড়ানোর সময় রাতুল লতার মাকে বলে, আপনাদের ওয়াশরুমটা ব্যবহার করা যাবে? লতার মা অনুমতি দিতে রাতুল ওয়াশরুমে চলে গেল। এর ঠিক কয়েকদিন পর রাতুল লতার মাকে ফোন দেয়। সেদিন প্রথম সে নিজের ধারা থেকে বের হয়ে বাজে কথা বলে লতার মাকে। লতার শারীরিক গঠন নিয়ে বিভিন্ন বাজে কথা বলে। এসব শুনে লতার মা বলে, স্যার আমি তো আপনাকে খুব ভালো মানুষ মনে করছিলাম, আর আপনি, ছি, আপনি আর কখনো আমাদের বাড়িতে আসবেন না। এসব কথা বলে লতার মা ফোন কেটে দেয়। এরপর রাতুল বারবার ফোন দেওয়ায় লতার মা ফোন নাম্বার ব্লক করে দেয়। পরবর্তী দিন যথাসময়ে রাতুল চলে আসে। তাকে দেখে লতার মা ক্ষেপে যায়। সে বলে, আপনাকে বলেছি না আপনার আর আসার প্রয়োজন নেই। আমি আমার মেয়েকে আপনাকে দিয়ে পড়াবো না। আপনি আবার কেন এসেছেন? আমার কথা তো আগে শুনুন, তারপর না হয় বিদায় করুন। রাতুলের কোনো কথা শুনতে লতার মা আগ্রহী নয়। সেজন্য খুব শক্ত গলায় বলে, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনি চলে যান। আপনার এই মাসের বেতন আমি পাঠিয়ে দিব। শুধু বেতন দিবেন? আর আমার কাছে যেটা আছে সেটার দাম দিবেন না? রাতুলের এই কথার অর্থ লতার মা বুঝতে পারে না। তাই শান্ত গলায় জিজ্ঞেস করে, মানে? আমার কাছে আপনাদের মহা মূল্যবান একটি জিনিস রয়েছে, সেটা চড়া মূল্য। সেটা পরিশোধ না করা অবধি তো আপনারা আমাকে বিদায় করতে পারবেন না। রাতুলের এমন হেয়ালি করে কথা বলার কিছুই বুঝতে পারে না লতার মা। অতঃপর রাতুল তার ফোন দিয়ে কিছু ভিডিও দেখায়, যেটা দেখে লতার মায়ের পায়ের নিচ থেকে মাটি চলে যায়। ভিডিওটা তার এবং লতার গোসলের ভিডিও। লতার মা হতভম্ব হয়ে বলে, ছি, আপনি এত খারাপ মানুষ? এই দুনিয়ায় ভালো মানুষ হয়ে টেকা যায় না ম্যাম, তাই তো আমি খারাপ মানুষ হয়ে থাকতে চাই। রাতুল খুব কঠিন গলায় কথাটি বলে। লতার মা এবার অনুনয়ের গলায় বলে, প্লিজ এই ভিডিওগুলো ডিলিট করে দাও। এত সহজে, এত কষ্ট করে ভিডিও সংগ্রহ করলাম, তার সঠিক মূল্য না পেয়ে ডিলিট করে দিব? রাতুলের এই কথায় লতার মা ভীষণ ভয় পেয়ে যায়। সে কাপা গলায় বলে, কি চাই? 10 লাখ টাকা। রাতুল বেশ সাবলীল গলায় কথাটি বলে। লতার মা টাকার পরিমাণ শুনে অবাক হয়ে যায়। সে তৎক্ষণাৎ বলে ওঠে, আমরা খুব নিম্নবিত্ত পরিবারের মানুষ, এত টাকা আমরা কোথা থেকে দিব? এত টাকা আমাদের কাছে নেই। টাকা কোথা থেকে দিবেন, কিভাবে জোগাড় করবেন সেটা তো আমি জানি না। আমি শুধু জানি আমার 10 লাখ টাকা চাই, নয়তো এই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিব। না রাতুল, প্লিজ এমন করো না। আমাদের মা মেয়ে সমাজে সম্মান বলতে কিছু থাকবে না। এই ভিডিও ভাইরাল হলে মরা ছাড়া আমাদের কিছু করার থাকবে না। লতার মা যথেষ্ট অনুনয় করে কথাগুলো বলে। রাতুল ততই কঠিন গলায় বলে, মরতে না চাইলে টাকা রেডি রাখুন। আমার কাছে এত টাকা নেই, না থাকলে চুরি করুন। আমি শুধু জানি আমার টাকা লাগবে। কোথা থেকে জোগাড় করবেন সেটা আমি জানি না। এই কথা শুনে লতার মা নিজের গলার চেন খুলে দেয়। সে বলে, আমার কাছে এটাই আছে।
তুমি এটা নিয়ে নাও। এটা আর কত আনা হবে? সর্বোচ্চ 2 আনা। এর দাম কত হবে? আমার এতে পোষাবে না। তাই যত দ্রুত সম্ভব টাকা রেডি করুন, নয়তো আমাকে উল্টো পথে হাঁটতে হবে। রাতুলের এই কথা হতভম্ব হয়ে যায় লতার মা। এখানে উল্লেখ্য, রাতুল এবং লতার মা আলাদা হয়ে কথা বলছে। লতা পাশের ঘরে বই পড়ছে, সেজন্য সে এসব বিষয় জানে না। রাতুল লতার মাকে ভয় দেখানোর উদ্দেশ্যে বলে, একবার ভাবুন তো, এই ভিডিও যখন সবার ঘরে ঘরে থাকবে তখন কেমন হবে? সব পুরুষ যখন আপনাদের শরীরের অঙ্গ চোখ দিয়ে গিলবে, কেউ কেউ অনেক উত্তেজিত হয়ে এটা সেটা করবে, তখন কেমন লাগবে? আপনার মেয়ে কলেজে গেলে সেখানে সব ছেলেরা তাকে টিস করবে, তাকে বাজে অফার করবে। এইসব আপনার মেয়ের জন্য কতটা লজ্জাজনক না? লতার মা চিৎকার করে ওঠে। লতা এটা শুনে সামনে এসে বলে, মা কি হয়েছে? কিছু না, লতার মা নিজেকে সামলে বলে। লতাকে ঘরে যেতে বলে। লতার মা ভয় পেয়ে রাতুলের থেকে কিছুটা সময় চেয়ে নেয়। এভাবেই শুরু হয় রাতুলের নোংরা অভিসন্ধি। সে টাকা চাওয়ার বাহানায় যখন খুশি লতাদের বাড়ি আসতে শুরু করে। লতা কলেজ থাকার সময়ও তার এই বাড়িতে আনাগোনা মানুষের চোখে পড়ে। সেজন্য আড়ালে আবডালে লতার মা রাতুলকে নিয়ে অনেক কথা বলে যায়। এসব লতার মা শুনলেও বিশেষ পাত্তা দেয় না। তবে রাতুলকে বলে, আমি টাকার ব্যবস্থা করছি, তুমি দয়া করে যখন খুশি তখন চলে এসো না। লোকে বাজে কথা বলে। তো লোকে বাজে কথা বলে তাই আমি আসবো না? আচ্ছা আসবো না, আমার টাকা দিয়ে দেন। রাতুলের এই কথা আটকে যায় লতার মা। যাই হোক, এভাবে কয়েক মাস চলে। এই কয় মাসে অনেক কষ্টে লতার মা রাতুলকে 1.5 লাখের মতো টাকা দেয়, যেই টাকা লতার বাবার সঞ্চয় ছিল। এই টাকা নিয়ে লতার মায়ের সাথে লতার বাবার প্রচুর তর্ক হয়, কিন্তু লজ্জা, ভয়, ঘৃণায় লতার মা লতার বাবাকে সত্যিটা বলতে পারে না। এই সব কিছুর মাঝে লতার বিয়ে ঠিক হয়। তখন রাতুলের উৎপাত আরও বেড়ে যায়। সে আর সময় দিতে পারবে না। মাত্র ওই কটা টাকায় তার কি হয়? তার টাকা চাই। টাকা না দিলে সে লতার শ্বশুরবাড়িতে ওই ভিডিও পাঠাবে। এসব হুমকির ভয়ে লতার মা লতার জন্য কেনা সোনার জিনিসের সঙ্গে সিটি গোল্ডের বদল ঘটিয়ে সেই সোনার জিনিসগুলো রাতুলকে দেয়। কিন্তু রাতুল এতেও সন্তুষ্ট হয় না। সেজন্য বিয়ের আগের দিন রাতে লতার মাকে ফোন করে বলে, আমার সাথে এখনই দেখা করুন। অসম্ভব, বাড়িতে এত লোকজন, আমি দেখা করতে পারবো না। এই কথার পরিবর্তে রাতুল বলে, দেখা করবেন নাকি আমি চলে আসব, সেই সাথে ভিডিও নিয়ে আসব, সেটা আপনার হবু জামাইয়ের ফোনে পাঠাই, সেও দেখুক সে কী জিনিস পেতে চলেছে। রাতুল এরপর নোংরা ইঙ্গিত দিয়ে কথা বলে, যেটায় ভয় পেয়ে লতার মা দেখা করে। সে যখন বাড়ির পিছন দিক দিয়ে রাতুলের সাথে যাচ্ছিল, তখন একজন তাদের দেখে নেয়। পুলিশ এতক্ষণ ধরে এসব কথা লতাদের উদ্দেশ্যে বলছিল। এটাই রাতুলের ব্যবসা। সে এভাবে অনেকের থেকে টাকা নিয়েছে। বিয়ের আগের দিন লতার মাকে ডেকে টাকা চায়। টাকা নিয়ে হয়তো তাদের মাঝে তর্ক হয়, যার ফলে রাতুল তাকে মেরে দেয়। তবে এই খুনটা রাতুলই করেছে এই বিষয়ে তারা নিশ্চিত হয়। পুলিশের থেকে এসব কথা শুনে লতার বাবা একদম ভেঙে পড়েন। সে ঘরের এক কোণে বিধ্বস্ত অবস্থায় বসে থাকে। অন্যদিকে পুলিশ যে রাতুলকে খুনের জন্য সন্দেহ করছে, সেই রাতুলও খুন হয়েছে। অর্থাৎ রাতুল লতার মাকে খুন করেনি। অতঃপর পুলিশ বুঝল এসবের অন্তরালে আরও কোনো গল্প রয়েছে, যার জন্য দুটো খুন হয়ে গেল। লতার বাবা ঘরের দরজা বন্ধ করে নির্বাকের মতো বসে আছে। তার অবস্থা খুবই খারাপ, মানসিকভাবে খুব ভেঙে পড়েছেন। অতঃপর বেশ কিছুক্ষণ এভাবে বসে থেকে উঠে দাঁড়ান লতার বাবা। ধীরে ধীরে বিছানার উপর একটি চেয়ার তোলেন। আলমারি থেকে লতার মায়ের একটি শাড়ি বের করেন। বেশ কিছুক্ষণ সেই শাড়ি বুকে জড়িয়ে নীরবে কান্না করেন লতার বাবা। এরপর চেয়ারে উঠে দাঁড়িয়ে শাড়িটি পাখার সঙ্গে বাঁধেন। তারপর গলায় পেঁচিয়ে পা দিয়ে লাথি দিয়ে চেয়ারটি সরিয়ে দেয়। মুহূর্তের মাঝে তার গলায় টান লাগে,
সে ছটফট করতে শুরু করে। লতার বাবা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে এবং মনে মনে লতার কাছে মাফ চাচ্ছেন। লতার বাবা মনে মনে বলছে, লতা মা, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি তোকে এতিম বানিয়ে দিলাম। আমার জন্য তোর বিয়ে ভেঙে গেল। মারে, এত বড় অপরাধের বোঝা মাথায় নিয়ে আমি এই দুনিয়ায় বেঁচে থাকতে পারবো না। আমার অপরাধবোধ আমাকে দিয়ে আত্মহত্যার মতো পাপ করাচ্ছে। আমাকে ক্ষমা করে দিস মা, পারলে আমাকে ক্ষমা করে দিস। মনে মনে এসব কথা বলে লতার বাবা মৃত্যুর দিকে এগিয়ে যায়। অতীত। লতার মায়ের সঙ্গে রাতুলের মেলামেশা এলাকার মানুষের মুখে শুনে লতার বাবার তার ওপর সন্দেহ হয়। এর মাঝে একদিন সন্ধ্যাবেলা লতার বাবা বাড়ি ফিরে দেখে রাতুল তাদের বেডরুমে শুয়ে আছে, আর লতার মায়ের হাত তার হাতে ধরা। লতার মা তার দিকে কিছুটা ঝুঁকে আছে। এটা দেখে লতার বাবার মাথায় রক্ত উঠে যায়। তাকে দেখেই রাতুল চলে যায়। রাতুল চলে যেতে লতার বাবা লতার মাকে কঠিন গলায় জিজ্ঞেস করে, মাস্টার আমাদের বেডরুমে কি করে? তোমার হাতই বা ধরেছিল কেন? তুমি ভুল ভাবছ, তেমন কিছু না। ওর শরীর খারাপ ছিল, তাই আমি এখানে বিশ্রাম নিতে বলেছি। আর আমার হাতে কিছু একটা লেগেছিল, সেটাই মুছে দিচ্ছিল মাস্টার। লতার মা কথাগুলো ভয়ে ভয়ে বলে, যেসবে লতার বাবার সন্দেহ আরও গাঢ় হয়। ধীরে ধীরে এই সন্দেহ বাড়তেই থাকে। সন্দেহের সমস্ত সীমা অতিক্রম করে সেদিন, যেদিন লতার বাবা লতার মায়ের গলায় তার দেওয়া চেনটি দেখে না। বাসর ঘরে ওই সোনার চেন লতার বাবা বড় ভালোবেসে নিজের স্ত্রীকে উপহার দিয়েছিল। এটা না দেখতে পেয়ে যখন লতার বাবা জিজ্ঞেস করে, তোমার সোনার চেন কোথায়? ওটা একটু ছিঁড়ে গেছে, সেজন্য খুলে রেখেছি। এই কথার জবাবে লতার বাবা যখন সেই চেন চায় সেটা সারিয়ে নিয়ে আসবে, তখন লতার মা নানা রকম তালবাহানা করে। তখনই লতার বাবা বুঝতে পারে লতার মা মিথ্যা বলছে। একটু জেরা করতে জানায় রাতুলকে উপহার দিয়েছে। লতাকে এতদিন ধরে এত ভালো পড়াচ্ছে তাই। এসব শুনে লতার বাবা সরাসরি জিজ্ঞেস করে, ওই ছেলের সাথে তোমার কি চলছে? তোমাদের মাঝে কিছু চলছে? কিছু না, দেখো তুমি ভুল ভাবছ। আসলে লতার মা ভয়ে রাতুলের হুমকির কথা বলতে পারে না। সেই ভিডিওর কথা জানলে যদি লতার বাবা আরও ভুল বুঝে, সেজন্য সে চুপ থাকে। অতঃপর যা হওয়ার তাই হলো। লতার বাবা সন্দেহ করল লতার মায়ের এবং রাতুলের মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে। লতার বাবা সেদিন খুব ভেঙে পড়েছিল। নিজেই নিজের সাথে কথা বলছিল, কেন লতার মা, কেন তুমি আমার ভালোবাসার সাথে এত বড় বেইমানি কেন করলে? কিভাবে পারলে এটা করতে? তারপর থেকে লতার বাবা মায়ের সম্পর্ক খারাপ হতে থাকে। তাদের মাঝে প্রায়ই ঝগড়া হয়। তারপর লতার বাবা একজন কন্ট্রাক্ট কিলারের সন্ধান করল। তার কাছে রাতুল এবং লতার মায়ের খুনের সুপারি দিল, তবে এখনই কাজ করতে বারণ করেছে। সে যখন বলবে তখন। সেই কিলার তার কাছে বলে অগ্রিম টাকা না পেলে সে এমনিতেও এখন করবে না। এর মাঝে লতার বাবা লতার বিয়ে ঠিক করলো। সেই বিয়ের জন্য ব্যাংক লোন নেওয়ার পাশাপাশি সেখানে কন্ট্রাক্ট কিলারকে দেওয়ার জন্য যে টাকা লাগবে সেটাও লোন নেয় লতার বাবা। তবে সে এখনই কাজটা করাতে চায়নি। লতার বিয়ের পর করাতে চেয়েছিল। তবে লতার বাবার ধৈর্যের বাঁধ ভেঙে যায় তখন, যখন জানতে পারে লতার জন্য কেনা গয়না বদলে সেখানে নকল গয়না রেখে লতার মা সেগুলো রাতুলকে দিয়েছে। এসব শুনে সে লতার মায়ের গালে থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, এই বয়সে ভিমরু দিতে পেয়েছে তোকে? তোর মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে এখন, তুই রংঢং করছিস। শুধু কি তাই, নিজের মেয়েকে ঠকিয়ে তার গয়না চুরি করে তাকে দিচ্ছিস। তোর বেশ সাহস হয়েছে তাই না? না, তুমি আমাকে ভুল বুঝছো। লতার মায়ের কথা শুনে লতার বাবা আরও রেগে যায়। কঠিন গলায় বলে, আমি তোকে ভুল বুঝছি? তুই তাহলে গয়নাগুলো তোর ভাতারকে কিসের জন্য দিয়েছিস? ছি, এমন কথা বলো না, এগুলো শোনাও পাপ। বিশ্বাস করো তুমি ভুল ভাবছ। আমি তোমাকে সেদিনও বলেছি
আজও বলছি তুমি ভুল ভাবছ। তাই আমি ভুল ভাবছি? তাহলে সত্যিটা কি? এই কথার জবাবে লতার মা চুপ হয়ে যায়। তা দেখে লতার বাবা তাকে দুটো গালি দিয়ে দেয়। লতার মা নরম গলায় বলে, লতার বিয়েটা হয়ে যাক, ততদিন অবধি আমাকে সময় দাও, তারপর আমি তোমাকে সত্যিটা বলে দিব। লতার বিয়ের পর কেন? এখন বলতে সমস্যা কি? কথা ঘোরাচ্ছিস তাই না? সত্যি তো আমার চোখের সামনেই। যদি এটা মিথ্যা হতো তাহলে তুই এখনই বলতে পারতি। সত্যি এটা নয়, তুমি খুব রকচটে মানুষ। তোমাকে সত্যিটা বললে তুমি সহ্য করতে পারবে না। বিয়ের আগে আমি কোনো ঝামেলা চাই না। এতদিন তো ধৈর্য ধরলে, আর কয়েকটা দিন ধরো, আমি তোমাকে সব বলবো। লতার মায়ের এসব কথা শুনে লতার বাবা বিরক্ত হয়ে চলে যায়। সেদিন যদি লতার বাবা তার মাকে জেরা করে অন্তরালে থাকা গল্পটা জেনে নিত, তাহলে হয়তো আজ এমন হতো না। অতঃপর বিয়ের দিন ঘনিয়ে আসে। লতার বিয়ের আগের দিন রাতুলের সঙ্গে পিছন দিক দিয়ে লতার মাকে চলে যেতে দেখে লতার বাবার সব ধৈর্য শেষ হয়ে যায়। লতার মায়ের সেদিনের কথায় সে আশায় ছিল, বিয়ের পর অন্তত কিছু হলেও লতার মা বলবে, বা এই বিয়েতে সে কোনো ঝামেলা করবে না। কিন্তু তার আগেই যে সে পালাবে, এটা লতার বাবা বুঝতে পারেনি। এটা মেনেও নিতে পারেনি, কোনোভাবেই মানতে পারেনি। সেদিনই টাকা দিয়ে কিলারকে ডেকে তাদের শেষ করে দিতে বলে লতার বাবা। লতার মা সেদিন ফোনটা ঘরেই রেখে গিয়েছিল। সেই ফোন দিয়ে মেসেজ লতার বাবাই দিয়েছিল। এরপর ফোনটা বাথরুমে ফেলে দেয়। লতার মা এবং রাতুলকে খুন করার জন্য নিজে লোক ঠিক করেছে বিধায় লতার বাবা এটা নিয়ে পুলিশ অবধি যায়নি। সে ভেবেছিল এদিকে সব আত্মীয়দের কোনো রকম বুঝ দিয়ে লতার বিয়েটা শেষ করবে, কিন্তু তার হলো না। উল্টো লতার বিয়ে ভেঙে গেছে। লতার বাবা বুঝতে পারেনি এমন কিছু হবে। সেই জন্য সে মেয়ের বিয়ে ভেঙে যাওয়ায় প্রচণ্ড রকম ভেঙে পড়ে। বর্তমান এখন যখন লতার বাবা জানতে পারে লতার মা বাধ্য হয়ে রাতুলকে এত সঙ্গ দিচ্ছিল, টাকা পয়সা দিচ্ছিল, তখন সে নিজের অপরাধ বোধে শেষ হয়ে যায়। নিজেকে সামলাতে না পেরে আরও একটি ভুল পথ বেছে নেয়। বাবার ঝুলন্ত মৃতদেহ যখন লতা দেখে, তখন তার পুরো পৃথিবী থমকে যায়। এই দুনিয়ায় তার আপন বলতে কেউ রইল না। ইস, বাবা মা এই মেয়েটার কথা ভাবল না। লতা সেখানেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। এই জন্যই বলে সন্দেহ খুব খারাপ জিনিস। সেই সাথে সংসার জীবনের সুখ দুঃখ সবটা স্বামী এবং স্ত্রীর একে অপরের সাথে শেয়ার করা উচিত। লতার মা যদি বিষয়টি গোপন না রাখত, তাহলে হয়তো এত কিছু হতো না। সেই সাথে লতার বাবাও যদি ভেবেচিন্তে পদক্ষেপ নিত, তাহলে হয়তো এমনটা হতো না। তারা তো চলে গেল দুনিয়া থেকে, কিন্তু নিষ্ঠুর এই দুনিয়ার চরম বাস্তবতার মাঝে অসহায় লতাকে রেখে গেল। ইস, সামান্য এক ভুলে একটা পরিবার কিভাবে শেষ হয়ে গেল। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।